প্রেম তৃষা। ইশরাত জাহান জেরিন। পর্ব 41 থেকে 45। পাশের রুম থেকে হঠাৎ একটা রমণী এসে ফারাজের পাশে দাঁড়ালো। জিজ্ঞেস করলো কি হয়েছে। পুরোটা কথা শেষ করার আগেই তৃষার দিকে ফিরে চাইল। তৃষা তখনও ফারাজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই রমণী তৃষাকে দেখে বলে উঠল, আরে তৃষা না, তুমি এখানে। তৃষা তার দিকে তাকালো একবার, শেষে চোখটা বন্ধ হয়ে এলো। তাল সামলাতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। যখন জ্ঞান ফিরল তখন সে তার রুমের বিছানায় শুয়ে আছে। সে চোখ ধীরে ধীরে খুলল। চারদিক ঝাপসা, সাদা দেয়ালের ভেতর আলো ছাড় চলাচল। মাথাটা ভারী লাগছে, বুকের ভেতরটা কেমন শূন্য, গলার ভেতরটা শুকনো হয়ে আসছে। কিছুটা সময় পর সে টের পেল নিজের নিঃশ্বাসের আওয়াজটা কেমন কাঁপছে। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকল, তৃষা, স্বরে কাঁপুন। সে চোখ পিটপিট করে তাকায়। তার সামনে বসে আছে প্রেম। চোখ ভেজা, ঠোঁটের কোণে একরাশ অসহায়তা। তার হাতটা আলতো করে তৃষার মাথার কাছে রাখা। তৃষা একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে। চোখের জল ধীরে ধীরে গড়িয়ে আসল কপাল বেয়ে বালিশে। সে হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে, তুমি তুমি সত্যি আমার সামনে। আমি মরিনি। এটা এটা স্বপ্ন না তো। প্রেমের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে আর সামলাতে পারে না। তৃষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। তৃষা তখন তার বুকের মধ্যে মুখ গুজে কাঁদছে। প্রেমের কণ্ঠ ভারী হয়ে আসে, না তৃষা, স্বপ্ন না। আমি এখানে আছি। তোমার কিছু হয়নি। না প্রেম, ওই লোক আমাকে মেরে ফেলবে। ওই লোক তুমি নও তো। তৃষা প্রেমকে নিজের কাছে টেনে গন্ধ শুকে বলল, হ্যাঁ সেই সুগন্ধি। এই প্রেম, তুমি খুনি নও তো। এই এই প্রেম শুনছ। প্রেম ডাক্তারের দিকে তাকাতেই ডাক্তার এগিয়ে আসে। তৃষাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। তৃষা ঘুমিয়ে পড়তেই প্রেম ঘুমন্ত তৃষার কপালে চুমু খায়, হাত বুলিয়ে উঠে বাইরে যায়। দরজার সমানে একজন রমণী বসে আছে, সঙ্গে একটা লোক। সে আপাতত ফোন চালাতে ব্যস্ত। প্রেম বাইরে আসতেই রমণী দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে প্রেমকে জিজ্ঞেস করল, তৃষা এখন ঠিক আছে? ভেতরে যেতে পারবো? হঠাৎ পাশ থেকে লোকটি বলল, এই ছোটলোক বউ সব কিছুতেই সাবানার লাইট ভার্সন হয়ে যায়। এই বউ, জলদি কাজ সেরে রুমে আসো। মেয়েটাকে রেখে এসেছো, ওই ব্যাটা ওভরের ঘরের কুদ্দুসের নজর এমনিতেই আমার ফ্রিজের দিকে। চিত্রা ফারাজের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, অভ্র ভাইয়ের ছেলে আদ্রের বয়স মাত্র 6 মাস। সে আমাদের ফ্রিজের দিকে নজর দিবে কি করে? নজর দেওয়ার বয়স লাগে না। চিত্রা প্রেমের দিকে একবার তাকালো। প্রেম সিটে বসতেই সে চিত্রাকে ধন্যবাদ দিয়ে বলল, ধন্যবাদ আমার বউকে সাহায্য করার জন্য। পাশ থেকে ফারাজ মুখ বাঁকিয়ে বলল, 1101 নাম্বার হানিমুনটা করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বউটা তোমার বউকে সাহায্য করতে গিয়ে এখন যে বায়োলজি ক্লাসে ডাব্বা মারবে তাতে কি খুব ভালো হবে? ফারাজ আর কিছু বলার আগেই চিত্রা চোখ রাঙায়। তাতে ফারাজ চুপ করতেই চিত্রা ভেতরে চলে যায়। ফারাজ প্রেমের পাশে বসে পড়ল, না মানে বউ তো। তার ওপর কিছু বলাও যায় না। বউয়ের ওপর যুক্তি খাটানো এক প্রকার ছোটলোকি কারবারশালা। প্রেম ফারাজের দিকে তাকালো, মানে আপনার দেখা যাচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই দেখা যাচ্ছে? ফারাজ নিচের দিকে তাকালো। তাতেই প্রেম বলল, দেখা যাচ্ছে আপনার মানসিকতা বড়লোকি। যাকে ভালো। তৃষা চিত্রাকে দেখে বের হয়ে রুমে চলে গেল। সেদিন তৃষার সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল তখন তৃষা বলল সে কক্সবাজারে আসবে। তাই চিত্রা ঠিক করল এবার তাকে একটা সারপ্রাইজ দিবে। তাই বলে দিল সে আসছে না। তবে কক্সবাজার আসতে না আসতেই ঘটে গেল বিপর্যয়। তৃষা যে এই হোটেলেই উঠবে কে জানত। আর তাছাড়া কি করে তাদের রুমে এসে পড়ল? ফারাজ বলল, আচমকা এসেছে। তবে চোখ মুখের অবস্থা ভালো ছিল না। তাছাড়া বাহুতে ক্ষত। চিত্রা একটু ভেবে ভেতরের রুমে যায়। আয়শা এসেছে। মেয়েটা বাচ্চা সামলাতে পারে না। আর্দ্র কান্না করছে তা দেখে অভ্র বলে উঠল, ঘরণী, বাচ্চা একটাই সামলাতে পারছো না, তাহলে ছেলেটার জন্য বোন কি করে আনবো? তোমার কষ্ট হয়ে যাচ্ছে গো। এত কষ্ট মেনে নিতে পারছি না। এক কাজ করি, বাচ্চাটা সামলানোর জন্য আরেকটা বিয়ে করি। সরকার ভাইয়ের বাচ্চা। বউ বলে মুখ দিয়ে বের হয়ে গেছে। তোমার ফুল পকেট ভরে রাখো। এই চিত্রা আপা আর্দ্রকে একটু তোমার কাছে রাখো তো, আমি ওর বাবাকে বিয়ে করার শখ মিটিয়ে দিয়ে আসি। ভাবি বাঁচান। দোয়া করলাম ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। বলেই চিত্রা হাসল। আর্দ্রকে কোলে নিয়ে ফারাজের কাছে চলে গেল। ওরা বাবা মেয়ে কি করছে আল্লাহ ভালো জানে। জ্ঞান ফেরার পরেও তৃষা কিছুক্ষণ পাগলামি করেছে। শেষে অনেক কষ্টে প্রেম তাকে বুঝিয়েছে কোনো কিছু হয়নি। সব ঠিক আছে। হয়তো ধারালো কোনো কিছুর সঙ্গে লেগে হাতটা কেটে গেছে। রুম নাম্বার 102-এ নিয়ে গেল। সেখানেও সব কিছু ঠিক আছে। ওই দৃশ্য দেখে তৃষা কতক্ষণ হা করেছিল। কি দৃশ্য দেখেছিল আর কি হলো? তাহলে সব কি ভ্রম ছিল? কিছু মনে পড়ছে না কেন? সারাদিন রুমে শুয়ে কাটিয়েছে।
কিচ্ছু ভালো লাগছিল না। শেষে বিকেলে সবাই মিলে বাইরে যায়। চিত্রার পরিবারও ছিল। তবে ফারাজকে দেখে মনে হচ্ছিল সে কোনো কাজেই এখানে এসেছে। ব্যস্ত মানুষ, কত কাজ। তার আরেকজনের পেছনে সময় দেওয়ার সময় আছে। সমুদ্র তখন বিকেলের নরম রোদে চিলমিল করছে। আকাশটা হালকা গোলাপি আর কমলার মিশ্রণে রং করা। একটা শান্ত অথচ আবেগ ভরা সন্ধ্যা। বাতাসের লবণাক্ত গন্ধ, ঢেউগুলো ধীরে ধীরে তীর ছুঁয়ে ফিরে যাচ্ছে। তৃষা চুপচাপ বসে আছে ভেজা বালির ওপর। চুলে বাতাস লাগছে, চোখে অন্যমনস্কতা। ওর দৃষ্টি কোথাও নেই, যেন নিজের ভেতরের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। সেই অন্ধকার থেকে ফিরিয়ে আনতে প্রেম নীরবে পাশে এসে বসে। কিছু না বলেই সে একটা ছোট কাঠের বক্স তৃষার হাতে তুলে দেয়। তৃষা অবাক হয়ে তাকায়। খুলে দেখে ভেতরে একটা পুরনো পাত্র। এটা দেখতে অনেকটা হাতশেপড়ো, সমুদ্রের ঢেউয়ে খসে মসৃণ হয়ে গেছে। প্রেম হাসে, বলে, সুন্দর জীবনের জন্য কখনো কখনো মনকে পাথরের মতো শক্ত করতে হয়। মনের রেখো ঢেউ যতই আঘাত দিবে, তোমার সৌন্দর্য ততই বাড়বে। তৃষার চোখে জল এসে যায়। প্রেম আস্তে করে তার কাঁধে হাত রাখে। তৃষা, আমি সবসময় তোমার পাশে আছি। সমুদ্রের বুকে যেমন ঢেউ থাকে, তেমন ভাবেই আমি আমৃত্যু তোমার পাশে থাকব। তৃষা কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথাটা প্রেমের কাঁধে রাখে। ঢেউয়ের শব্দ তখন তাদের নীরবতার ভেতর ছন্দে ছন্দে সুর তুলল। প্রেম আস্তে করে তৃষার চুলে হাত বুলিয়ে বলে, চোখ বন্ধ করো। তৃষা চোখ বন্ধ করল। প্রেম পকেট থেকে ছোট একটা কাচের বোতল বের করল, যার ভেতরে জলজল করছে ছোট্ট ফ্লোরোসেন্ট আলো, মিনিয়েচার ফেয়ারি লাইট। সে বলল, দেখো, এই আলোটা তোমার জন্য। অন্ধকার যতই হোক, এর মতো একটা আলো তোমার ভিতর আলোকিত করতে সর্বদা থাকবে। তোমার ভয়কে এই আলো ছুঁয়ে যাক। তৃষা চোখ খুলে তাকায়। ওর ঠোঁটের কোণে এক টুকরো নিঃশব্দ হাসি ফুটে ওঠে। প্রেম তখন পুনরায় বলল, এবার তুমি চাইলে আমরা হাঁটতে পারি, শুধু ঢেউয়ের শব্দে, কোনো কথা নয়। আজ আর কোনো ব্যথা নয়, শুধু সমুদ্র আর আমরা। তারা দুজন ধীরে ধীরে হাত ধরে হাঁটতে শুরু করল। সূর্য তখন দিগন্তে ডুবে যাচ্ছে, আর সেই অস্তরাগে তৃষার মুখে ফিরে আসছে আলো, যে আলো জীবন থেকে বারবার সরে সরে যাচ্ছিল। দুজনে মিলে কিনারার আবেশে হারিয়ে যায়। হঠাৎ তৃষার খুব টক খাওয়ার ইচ্ছে হলো। প্রেম এদিক ওদিক তাকিয়ে দেখল কোনো আচার বিক্রেতা আছেন নাকি। শেষে প্রেম উঠে দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করো, দেখছি আমি, ওই যে ওদিকে আছে। আচ্ছা। প্রেম উঠে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা বেলুন বিক্রেতা ছোট্ট মেয়ে দৌড়ে এলো তৃষার কাছে। তৃষা মেয়েটিকে বলল, উহু কিনবো না। সেই কথা শুনে মেয়েটি বলল, না আপা, একখান চিঠি দেবার আসছি। চিঠি? হয়। কে দিল? ওই যে ওইখানে দাঁড়াইয়া আছে ভাইয়াটা। তৃষা মেয়েটির ইশারাকৃত স্থানে তাকাতেই দেখল ভিড়ের মাঝে কেউ নেই। সে কিছু না ভেবে কাগজের ভাঁজ খুলতেই দেখল তাতে রক্তের ছোপ ছোপ দাগ। বড় করে লেখা আছে, মানুষের মাংসের বিরিয়ানি খাবো। তোমার কোন অংশের মাংস বেশি সুস্বাদু? তৃষা এবার ঘাবড়ে গেল। বাদশা মেয়েটা চলে গেছে। আশপাশে কত মানুষ। তৃষা মেয়েটির দেখানো স্থানে পুনরায় তাকাতেই দেখল দূরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরহিত এক লোক। মুখটা খোলা। কোনটি কেবল তাকিয়ে আছে তার দিকে। কে এই লোক? তার উদ্দেশ্য কি? ভোর তখনও পুরোপুরি হয়নি। আকাশের গায়ে ফিকে ধূসর মেঘের ওপর প্রথম সূর্যালোকের কমলা ছোঁয়া পড়ছে। দিগন্তজোড়া সমুদ্র যেন এখনো ঘুমের ভেতর। ঢেউ আসে, ফিরে যায়, আবার আসে, যেন সে নিঃশ্বাস নিচ্ছে। সবকিছুই কেমন একটা ধোঁয়াটে। হাওয়া, আলো, বালির ওপর ছড়ানো ছায়া, এমনকি মানুষের মুখও। তৃষা হালকা নীল শালটা কাঁধে জড়িয়ে বালির ওপর বসে আছে। তার চোখের নিচে কালচে ক্লান্তি, তবু আজকে সেটি নরম দেখাচ্ছে। রাতে ঘুমানোর চেষ্টা করেছিল, তবে মাঝরাতে একটা খারাপ স্বপ্ন দেখল। তারপর আর ঘুম এলো না। নিজেও ঘুমাতে পারল না, প্রেমকেও জাগিয়ে রাখল। তৃষার সামনে কফির কাপ। ধোঁয়া উঠছে, কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে। দূরে, খুব দূরে, সমুদ্রের কিনারায় একাকী দাঁড়িয়ে আছে প্রেম। কালো টি শার্ট, ভেজা পায়ের ছাপ, হাতে একটা পুরনো ক্যামেরা। তৃষা তাকাতেই প্রেম ঝুঁকে ক্যামেরায় কিছু ছবি ক্লিক করে। তারপর হঠাৎই ফিরে তাকায়। দৃষ্টিটা সোজা তৃষার চোখে এসে ধাক্কা খায়। তৃষা হাসে না, শুধু ঠোঁটের কোণে খুব সামান্য একটু নড়াচড়া। প্রেমের ঠোঁটেও উঠে আসে একটা অদ্ভুত হাসি। ধীরে ধীরে প্রেম এগিয়ে আসে। বালিতে হাঁটার শব্দটা এত কোমল যে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ সমুদ্রের তরঙ্গকে ছুঁয়ে যাচ্ছে। সে এসে তৃষার পাশে বসে পড়ল। একটু নীরবতা, কেবল ঢেউয়ের শব্দ আর কফির ধোয়া কথা বলল নিজেদের মধ্যে। তৃষা ধীরে প্রেমকে বলল, এখানে সকালটা অন্যরকম লাগছে। প্রেম তাকালো না, শুধু হালকা স্বরে বলল, কারণ সূর্য এখনো জানে না তুমি জেগে উঠেছ। তৃষা হেসে ফেলল, সবসময় এমন কথা বলেন কেন? কারণ সাধারণ সকাল তো আর তোমার সঙ্গে মানায় না। তৃষা কিছু বলল না। কফির কাপটা তুলে নিল, ধোয়া তার মুখের সামনে নাচছে।
প্রেমের চোখ সেই ধর আড়ালে তার মুখে পড়ল। একটা মৃদু হাওয়া এসে তৃষার চুলগুলো উড়িয়ে দিল। এক ঝলকে কফির গন্ধ আর সমুদ্রের নোনতা হাওয়া মিশে যাচ্ছে। সূর্য তখন ধীরে ধীরে উঠে আসছে। আলো পড়ছে তৃষার গাল বেয়ে, চোখে এক মোলায়েম ঝিলিক। প্রেম সেই আলো দেখতে দেখতে বলল, তোমার মুখে সূর্যের আলো পড়তেই মনে হলো আজকের সকালটা তোমার সৌন্দর্য দেখে গান গাইছে। তৃষা হাসল, আপনি আবারও কাব্যিক হয়ে গেলেন। না, কেবল সত্যিটা বললাম। তৃষা তার দিকে গভীরভাবে তাকালো। তার চোখে কিছু কথা জমে আছে, যা বলা হয়নি কখনো। তবুও প্রেম বুঝে যায়, কারণ তার এই নীরবতাই সবচেয়ে জোরালো উচ্চারণ। কয়েক মিনিট এভাবেই কেটে যায়। দুজন চুপচাপ বসে থাকে, কেউ কিছু বলে না। তৃষা কফির শেষ চুমুক নেয়, তারপর কাপটা বালির ওপর রাখল। বালিতে আঙুল দিয়ে একটা নাম লিখল, প্রেম। তারপর কেউ এসে মুছে দিল সেটা। প্রেম দেখে একটু হেসে বলল, তুমি জানো, নামটা মুছে গেলেও সমুদ্র সেটা ধরে রাখে। একটু থেমে সে যোগ করল, তুমি কি কখনো ভেবেছ, ভালোবাসা হয়তো সূর্যোদয়ের মতো। শুরুটা নিঃশব্দ, আলোর আগমনের আগে একরাশ কুয়াশা, তারপর আস্তে আস্তে সবকিছু দৃশ্যমান হয়ে ওঠে। তৃষা চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, হয়তো তাই। হয়তো সেই কুয়াশার ভেতরেই লুকিয়ে থাকে ভালোবাসার আসল রূপ। তৃষা তাকিয়ে থাকে দিগন্তের দিকে। সূর্য এখন পুরোপুরি উঠে গেছে। আলো ছড়িয়ে পড়েছে সাগরের ঢেউয়ের গায়ে, বালির ওপর, তাদের মুখে। তবুও তৃষার মনে হয় সকালটা এখনো অর্ধেক জেগেছে। প্রেমের হাত আলতো করে তৃষার হাত ছুঁয়ে যায়। তৃষা চমকে ওঠে না, কেবল আঙুলের ভেতর আঙুল মেলিয়ে নেয়। তাদের হাতের ফাঁকে জমে থাকা নরম উষ্ণতা যেন পুরো সকালটাকে জাগিয়ে দেয়। তৃষা বলে, যদি কখনো এই মুহূর্তটাকে ভুলে যাই। প্রেম শান্ত গলায় বলে, তাহলে চোখ বন্ধ করবে, দেখবে মুহূর্ত ফিরে এসেছে। তৃষা চুপ করে থাকল। তার মুখে সূর্যের আলো, চোখে সাগরের প্রতিফলন। দূরে একটা ছোট নৌকা যাচ্ছে, ঢেউয়ের ফেনা বাতাসে উড়ে এসে তাদের মুখে লাগে। প্রেম হঠাৎ ক্যামেরা তোলে। ক্লিক করে একটা মুহূর্ত চিরকালের জন্য বন্দি করে ফেলে। তৃষা বলল, ছবি তুললে? হ্যাঁ, কারণ সময়ে থামানো যায় না, কিন্তু তার ছায়া ধরা যায়। তৃষা হাসল। তার হাসি ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, কুয়াশায়, সমুদ্রের গর্জনে। সবকিছু মিলেমিশে এক অদ্ভুত লহমা তৈরি হয়। সূর্য এখন উঁচুতে। তবুও তাদের চারপাশে যেন এখনো সেই প্রথম আলোর মায়া রয়ে গেছে। প্রেম হাত ধরে বলল, চলো, একটু হেঁটে আসি। তৃষা বলল, হাঁটব কোথায়? যেদিকে সূর্য গেছে। তারা হাঁটতে থাকলো একসাথে। তাদের পায়ের নিচে বালির ওপর পড়ে থাকে ছায়া, জনের, একটার ভেতরে আরেকটা। তৃষা একবার পেছনে তাকায়। ওখানে বালির ওপর এখনো হালকা করে লেখা আছে তার নামের কিছু ভাঙা অক্ষর। ঢেউ এসে আবার মুছে দিচ্ছে। তৃষা শক্ত করে প্রেমের হাত ধরে তার কাঁধে মাথা ঠেকিয়ে হাঁটল। হঠাৎ কি একটা ভেবে জিজ্ঞেস করল, আমাকে ছাড়া থাকতে পারবেন? প্রেম তৃষার কপালে চুমু দিয়ে গুনগুনিয়ে গানের স্বরে বলল, কঠিন। তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত, বাড়াও দুহাত। হয়ে যাও আজ বাধাবিহীন। সকাল শেষ হয়ে দুপুর গড়িয়ে এসেছে। আকাশে তখন সাদা সোনালি আলোর বিস্তার। সূর্য মাথার ওপরে, কিন্তু বাতাসের লবণমিশ্রিত একটা ঠান্ডা ছোঁয়া এখনো রয়ে গেছে। সমুদ্র তখন জেগে উঠেছে সম্পূর্ণ। তৃষা হাঁটু গেড়ে বসে আছে বালুর ওপর। তার পাশে প্রেম বালু দিয়ে ঘর বানানোর চেষ্টা করছে। তৃষা হাসছে, আপনি তো পুরো বাচ্চা। প্রেম চোখ না তুলে বলল, না, আমি তোমার ভবিষ্যৎ বাচ্চার বাবা। তৃষা হেসে ফেলল। তার হাতের মুঠোয় ভেজা বালু, সে তা প্রেমের মাথায় ছুঁড়ে দিল। প্রেম অবাক হয়ে চুল থেকে বালু ছাড়তে ছাড়তে বলে, ওহ, যুদ্ধ চাও বুঝি? হ্যাঁ, এখন যুদ্ধ। প্রেম মুঠো ভর্তি করে বালু নিতেই তৃষা দৌড় দিল। প্রেম তার পেছনে ছুটতে ছুটতে বলল, এবার ধরতে পারলে ফেরার সময় দাদার বংশধর নিয়ে ফিরব রে তৃষার বাচ্চা। ধরে তো দেখান মিস্টার হাইব্রিড করলা। শালির ঘরের বউ থামো। তৃষা থামল না। দৌড়াতে দৌড়াতে পেছনে ফিরল। তারপর গতি আরো বাড়িয়ে খিলখিলিয়ে উঠল। ওদিকে অঙ্কুর ও সিমলাও বালুর ঘর বানাতে ব্যস্ত। অঙ্কুরের মাথায় রোদ পড়েছে, ঘাম গড়িয়ে পড়ছে গলায়, তবু সে অমনোযোগে বালুতে কাঠি গেঁথে ছোট ছোট দেয়াল তুলছে। সিমলা একদিকে নারকেল পাতা এনে সাজাচ্ছে তাদের বালুর ঘর। সে হেসে বলল, এই ঘরে আমি থাকতে পারি, যদি পাশে তুমিই থাকো। অঙ্কুর চুপচাপ হাসি থামিয়ে তাকায় সিমলার দিকে। তার চোখে সোনালি আলো। রোদ পড়ে তার গালের পাশে একরাশ আলোর রেখা তৈরি করেছে। অঙ্কুর ধীরে বলল, তাহলে ঘরটা ভাঙতে দেব না? সিমলা বলল, দেও তো, তবু আসবে। আসুক, আমি আবার বানাবো। তাদের কথা শুনে দূর থেকে প্রেম মুখ বাঁকিয়ে বলে, শালা ঘর বানানো বাদ দিয়ে তোর ভাবিকে বোঝা। বংশের বাতি শালির জন্য জ্বালাতে পারছি না, বারবার সুইচ অফ করে দিচ্ছে। শালির ঘরের বউয়ের জন্য ওপরে বসে বসে বাচ্চাগুলো আমার অভিশাপ দিচ্ছে। প্রেমের কথা শুনে সবাই হেসে ওঠে।
হাসির মধ্যে দেব এসে ঘরটার এক পাশ ভেঙে দিল। তা দেখে শিমলা বলল, দেখলে? অঙ্কুর শান্তভাবে বলল, ঘর ভাঙলেও হাতটা তো এখনো ঠিকঠাক আছে। আবার বানাবো, সমস্যা নেই। শিমলা মৃদু হেসে মাথা নিচু করে বলল, তুমি ঘর বানাও, ঘর ভর্তি তোমার বাচ্চা মানুষ করার দায়িত্ব আমার। সেই কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকা তৃষাকে প্রেম মুখ বাঁকিয়ে বলল, শিমলার পা ধোয়া লিকুইড খেয়ে কিছু শিখ শালীর বউ। তৃষা মুখ বাঁকিয়ে পুনরায় একটা দৌড় দিল। অভ্র আর আয়শা একটু দূরে দাঁড়িয়ে, দুজনেই পানিতে, একেবারে অল্প পানিতে হাঁটছে তারা মৃদু কিনারার সেই জলে। বাতাসে আয়শার চুল উঠছে, সমুদ্রের ফেনা তার হাঁটুর কাছে লেগে আছে। অভ্র হাত ছুঁয়ে দেয়, বলে, ভয় লাগছে না? সমুদ্রের ভয় নেই, কিন্তু তোমার চুপ থাকা ভয় পাই। অভ্র কিছু বলল না, দূরে তাকিয়ে থাকে ঢেউয়ের দিকে, যেখানে সূর্যের আলো ভেঙে চিকমিক করছে। তারপর ধীরে বলল, চুপ থাকলে যদি তোমার চোখে আমার কথা শোনা যায়, তাহলে আর কিছু বলার দরকার কি? আয়শা তার হাত চেপে ধরল। তাদের চারপাশে নোনা জল উঠছে, গামচিল উঠছে মাথার ওপর দিয়ে। আয়শা অভ্রর দিকে তাকিয়ে বলল, অনেক ভালোবাসি তোমায়। তাহলে আরো 4টা বিয়ে করতে দাও, প্রমাণ চাই আমার। আয়শা রেগেমেগে একাকার সে কথা শুনে খেপা কণ্ঠে বলল, সরকারের বাচ্চার, তোর খাবারে থু দেব, লুঙ্গিতে তেলাপোকা ছাড়ব, রাতে বাথরুমে শোয়াবো, এই কারণেই মাফ চাইব, আর ভুলভাল কথা মুখ থেকে বের হবে না। অভ্রের কথা শুনে পাশ থেকে ফারাজ বলল, ছোটলোক মানুষের সঙ্গে ছোটলোকই কারবারি হবে। দাঁড়া ভাই, এবার জমালার সঙ্গে তোর একটা সেটিং করিয়েই ছাড়ব। ভাই পেছনে আমার গুলি মারেন বন্দুক ঢুকিয়ে। তাও এইসব বইলেন না। ফারাজ মুখ বাঁকিয়ে চিত্রার কাছে চলে গেল। ফারাজের চোখে সানগ্লাস, শরীরে সমুদ্রের জল টলমল করছে। সে খালি গায়ে সমুদ্রের জলে নেমেছে। চারপাশে কত মেয়ে মানুষ ফারাজের শরীরের দিকে তাকিয়ে আছে। চিত্রার রাগ হচ্ছে খুব। বেহায়া মেয়ে লোক বিবাহিত পুরুষের দিকে নজর দেয়। মন তো চায় চলে চুবিয়ে মারতে সবগুলোকে। এই হয়েছে, অনেক বেঁচেছেন, উঠে পড়ুন এইবার। আরে আগুন সুন্দরী এখনো আবার সুরক্ষা বস্ত্রও বেঁচেনি, আর তুমি বলছো উঠে আসতে? আর ভেজানোর দরকার নেই, উঠুন। মেয়ে মানুষ আপনাকে ন্যাংটা দেখে জ্বালা মেটাচ্ছে, হা করে তাকিয়ে আছে, এসব দেখতে খুব ভালো লাগছে। কোন শালী নজর দেয়? ওরা কি জানেন না দুনিয়ার সব নারীর আব্বা লাগি? আমি খালি আমার বউয়ের স্বামী। বউয়ের তো স্বামী হবেন? নানা তো আর না। এখন ঢং না করে উঠে আসুন। ফারাজ উঠে এসে চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলল, চলো রুমে যাই। গরম গরম লাগছে। গরম লাগলেই কি করি আমি জানো না? ছি, আপনি এত মানুষের সামনে এসব কি বলছেন? ফারাজ অসহায়ের মতো তাকালো চিত্রার দিকে। বলল, গরম লাগলেই এসির বাতাস খাই। সেটাই বলেছি। উফ সুইটা। আমিও না। আবুলের নানতে জাগিয়ে সমুদ্রের নোনা জল নিয়ে কালা মাইন্ডটা পরিষ্কার করে সাদা বানিয়ে আনো। হুহো। রাতের সমুদ্রের নিজস্ব ভাষা আছে। দিনের চিৎকার থেমে গেলে, যখন ঢেউয়ের গর্জন আর বাতাসের গুঞ্জনই একমাত্র শব্দ হয়ে থাকে, তখন সমুদ্র ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করে। রাতের কক্সবাজার আজ থেমে আছে শুধুই প্রেম তৃষার জন্য। চাঁদের আলো নেমে এসেছে সমুদ্রের জলে, ঢেউয়ের মাথায় রূপলি ফেনা ঝিকিমিকি করছে তাদের চোখের প্রতিচ্ছবির মতো। সমুদ্রতটে সাজানো এক ছোট কাঠের ডেক। তার চারপাশে ফুল, মালা আর সারি সারি মোমবাতির নরম আলো জ্বলজ্বল করছে। বাতাসে মিশে আছে সমুদ্রের নোনাভাব আর সাদা লিলির সুবাস। তৃষা ধীরে ধীরে হেঁটে আসে। তার নরম সাদা পোশাকে বাতাসে দোল করছে। প্রিমরোজ ফুলের জুয়েলারিতে তাকে লাগছে দারুণ। মনটা যদিও খারাপ, কারণ চিত্রা সহ বাকিরা চলে গেছে। তারাও আর 1-2 দিন থেকে চলে যাবে। সুন্দর সময় কত জলদি ফুরিয়ে যায়, তাই না? ঠিক তখনই টেবিলের অপর পাশে দাঁড়িয়ে থাকে প্রেম তার দিকে তাকায়। প্রেমের চোখ তৃষার ওপর থেকে সরছে না। তৃষাকে কোনো অংশে ডিজনি প্রিন্সেসের থেকে কম লাগছে না। তৃষাও প্রেমের দিকে তাকায়। সাদা শার্টের ওপর হালকা ধূসর ব্লেজার, হাতের ঘড়িতে কেমন যেন একটা চাঁদের আলো পড়ে চিকচিক করছে। তার বাদামি রঙের ফোকসাই গুলো নেশালো হায়নার মতো দৃষ্টিপাত করেছে তৃষার ওপর। তৃষা তাকিয়ে থাকে, কিছু বলার আগেই তার ঠোঁটের কোণে একটা নরম হাসি জমে যায়। প্রেম চেয়ার টেনে বলল, মাই লেডি। তৃষা হেসে বসল। বাতাসে মোমের শিখা কেঁপে উঠছে। টেবিলে সামুদ্রিক খাবার, হালকা সালাদ, আর একজোড়া ওয়াইন গ্লাস। কোনো অতিরিক্ততা নেই, শুধু আন্তরিকতা, যেমন তাদের ভালোবাসা। তৃষা বলল, এই জায়গাটা স্বপ্নের মতো। প্রেম মৃদু হাসল, স্বপ্ন না হলে ভালোবাসা কেমন? প্রেম তৃষাকে খাবার সার্ভ করতেই বলল, এখন তুমি পেট ভরে খাবে, তারপর আমার পালা। মানে? কিছু না খাও? আপনি খাবেন না? খাওয়ার জন্যই তো এত আয়োজন। ঢেউয়ের ছন্দে ডিনার এগিয়ে চলল। পাশেই দুজন লোক ভায়োলিন বাজাচ্ছে। চারপাশটা সাজানো হয়েছে হলুদ বাতি দিয়ে। কি দারুণ লাগছে। ডিনার শেষে প্রেম উঠে দাঁড়ায়। দূরে বালির ওপর রাখা একটা ছোট পিয়ানো,
চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, আর পাশে সারি সারি মোমবাতি। সে তৃষার দিকে তাকিয়ে বলল, আজ তোমার জন্য কিছু বাজাব। তৃষা হালকা অবাক হয়ে হাসে, তুমি পিয়ানো বাজাও? প্রেম বলে, এই তো এমনে এমনে শেখা। সে পিয়ানোর সামনে বসল, আঙুল ছোঁয়ালো পিয়ানোতে। সমুদ্রের গর্জনের মাঝখানে ভেসে উঠল সুর। নরম, ধীর, ভালোবাসায় ভেজা একটা মেলোডি। তৃষার সাদা গাউনটা অত্যাধিক লম্বা হওয়ায় বাতাসে সব কেমন যেন উঠছে। তৃষা পেছনে থেকে প্রেমের কাঁধে তার হাতটা রাখল। চুপচাপ দাঁড়িয়ে শুনল শ্রীসুর। তার চোখে মোমের আলো চিকিমিকি করছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উড়ে এসে প্রেমের মুখ ছুঁয়ে যাচ্ছে। সেই সঙ্গে সুরটাও ধীরে ধীরে মিশে যাচ্ছে ঢেউয়ের আওয়াজে। রাত আরো গভীর হয়। সুর থেমে গেলে প্রেম ধীরে ধীরে উঠে আসে, তার হাত বাড়িয়ে দেয়। নাচবে? তৃষা হেসে বলল, সুর তো শেষ। প্রেম মাথা নাড়ল, না, এখন শুরু। পেছনে বাজতে শুরু করলো নরম জ্যাজ। স্যাক্সোফোনের হালকা ঝংকার সমুদ্রের ছন্দে মিশে গেল। তৃষা তার বুকের কাছে এসে দাঁড়ায়, প্রেম তার কোমরে হাত রাখে। মোমবাতির আলোয়, চাঁদের তলায়, ঢেউয়ের ছন্দে জনের ছায়া বালির ওপর দুলে ওঠে। তৃষার মাথা থেকে থাকে প্রেমের কাঁধে, প্রেমের ঠোঁট ছোঁয়ায় তার চুলে। বাতাসে শুধু একটাই সুর, তা হচ্ছে ভালোবাসা। ঢেউ এসে আলতো ছুঁয়ে যায় তাদের পা, মোমের আলো কেঁপে ওঠে তাদের বুক। পাশে সমুদ্রের গর্জন, বাতাসে তৃষার চুল উড়ে এসে প্রেমের মুখে লাগে। প্রেম মৃদু হেসে বলল, তোমার চুলেও কি সমুদ্রের গন্ধ লেগে আছে, বিটার হার্ট? তৃষা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হেসে বলে, গন্ধটা আমার নয়, তোমার তীব্র স্পর্শের। আজ তোমাকে কিছু বলতে ইচ্ছে করছে। বলুন, থামছেন কেন? জানো, এই সমুদ্রটাকে যতবার দেখি মনে হয় ও আমার মতোই। বাইরে শান্ত, কিন্তু ভেতরে তোলপাড়। তাহলে আমি কি? তুমি সেই ঢেউ, যে আমায় প্রতিদিন ছুঁয়ে যায়, আবার ফুরিয়ে যায়। তৃষা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়। ফুরিয়ে গেলে আর থাকি কেমন করে? স্মৃতি তো থাকবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর। দূরে আরেকটি ঢেউ ভেঙে পড়ল তীরে। আপনি জানেন, আমি কখনো কাউকে এত ভয় পাইনি যতটা আপনাকে হারানোর ভয় পাই। আমি তো তোমারই, হারাবে কিভাবে? মানুষ হারায় না, তবে সময় যে তাদের হারিয়ে দেয়। তাহলে সময়কে আটকে রাখো। কি দিয়ে? তোমার একটুখানি ভালোবাসা দিয়ে। তৃষা হেসে মাথা নাড়ল, আপনি সবকিছুর উত্তর ভালোবাসায় দেন। কারণ সেটাই একমাত্র উত্তর, যেটা ভুল হলেও সুন্দর লাগে। আচ্ছা, আপনার জীবনে যদি আমি না থাকতাম, তাহলে এই সমুদ্রটা শুধু এক টুকরো জল হতো, ঢেউহীন, প্রাণহীন, আর জীবনটা হতো সেই প্রাণহীন সমুদ্রের মতো। ওই দেখুন, মোমবাতিটা নিভে যাচ্ছে প্রেম। নিভে যেতে দাও। আলো থাকলে মুখ দেখা যায়, আর অন্ধকারে হৃদয়। তৃষা একটু থেমে বলল, কখনো কি ভাবেন, যদি এই মুহূর্তটাই শেষ হয়? না, কারণ তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তই অনন্তের মতো। আর যদি অনন্ত শেষ হয়, তাহলে আমি আবার জন্ম নেব, শুধু তোমাকে ভালোবাসার জন্য। তৃষা আস্তে বলল, আপনি জানেন প্রেম, ভালোবাসা কখনো একদিনে হয় না। জানি, তবু আমি প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি। এই সমুদ্রের ঢেউয়ের মতো। না, ঢেউ তো ফিরে আসে। আমি ফিরব না, তোমার ভেতরেই থাকব। তৃষা হালকা হেসে বলল, কথাগুলো সিনেমার মতো শোনাচ্ছে। কোন সিনেমার, সত্যি করে বলুন তো? সিনেমা নয়, কিন্তু একটা কথা কি জানলো? ভালোবাসা হচ্ছে সিনেমার চেয়েও সত্যি। তাহলে বলুন, সবচেয়ে প্রিয় জিনিস আপনার কি? এই মুহূর্ত, যেখানে তুমি আছো, আমি আছি, আর সমুদ্র আমাদের সাক্ষী। প্রেম একটু থেমে বলল, তৃষা, বলুন, এই সমুদ্রটা কেমন লাগে তোমার? বিশাল। আপনার ভালোবাসার মতো, যার শেষ আমি খুঁজে পাই না। আজ চাঁদটা দেখেছ? হ্যাঁ, কিন্তু আপনার চোখে জোছনার চেয়ে বেশি আলো। আচ্ছা, আপনার আবারও খিদে পেয়েছে? হ্যাঁ, কিন্তু খাবার নয়, তোমার কথার ক্ষুধা। বাতাসটা বেশ ঠান্ডা। আপনার ঠান্ডা লাগছে না। সমস্যা নেই, তোমার গভীর স্পর্শে উষ্ণ হয়ে যাব। আচ্ছা, তুমি জানো, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ কি? বলুন। তৃষা, ঢেউতেও এর প্রতিধ্বনি শোনা যায়। তৃষা হেসে বলে, আর আমার প্রিয় শব্দ? প্রেম। ভুল বললে। তাহলে কি? আমরা। প্রেম আর তৃষার রাতে বিচের একটা রুমেই রাত কাটায়। চোখে যখন শেষ রাতে তৃষা তীব্র ঘুম, ঠিক তখনই হঠাৎ করে তৃষা প্রেমকে বলল, আমার না লাল গোলাপ ছুঁয়ে দেখতে মন চাইছে। আচ্ছা, লাল গোলাপ আপনার কেমন লাগে? প্রেম তৃষাকে বুকে জড়িয়ে বলল, তুমি এখন ঘুমাবে? জলদি ঘুমাও তো সোনা। তৃষা আর কিছু বলল না। প্রেমের বুকে মাথা রাখল। ফজরের সময় যখন ঘুম ভাঙল তখন দেখল প্রেম উঠেছে। ঘুমের চোখে এত পাত্তা দিল না। ভাবল আর কই যাবে? নিশ্চয়ই ওয়াশরুমে যাওয়ার জন্যই উঠেছে। সবে সকাল 7টার দিকে তৃষার দরজায় কে যেন কড়া নাড়ল। কয়েকবার কড়া নাড়ার পর ঘুম ভাঙল তার। চোখ কচলে পাশে তাকাতেই দেখল, প্রেম নেই। মানে কি? প্রেম কোথায় গেল? মনে পড়ে গেল ফজরের কথা। তার মানে কি?
প্রেম কি তখন বাইরে গিয়েছে? কিন্তু এত ভোরে কেন? সে উঠে দরজা খুলতেই দেখল হোটেল ম্যানেজমেন্ট থেকে একজন লোক এসেছে। সে তৃষাকে দেখে বলল, স্যার আপনার জন্য এই লাল গোলাপের বুকে পাঠিয়েছে। লোকটা তৃষাকে একটা কাগজ দিয়ে বলল, স্যার আপনাকে এটাও দিতে বলল। তৃষা সেখানে একটা ঠিকানা দেখতে পেল, সেই সঙ্গে লেখা, তোমার অপেক্ষায় বিহারহাট। তৃষা মনে মনে খুশি হলো। বলল, আর কত সারপ্রাইজ দিবেন হাইব্রিড করলা। সে তৈরি হয়ে ঠিকানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। হোটেলের পশ্চিমে একটা বিরাট ঝাউবন। একটা লোককে বিচে জিজ্ঞেস করে সেদিকটায় হাঁটা ধরল। সকাল 7:30 মতো বাজে। এখনই কত মানুষ বিচে, তবে ওই ঝাউবনের দিকটা ফাঁকা। মানুষ নেই বললেই চলে। কিছু শিশু বনের শুরুর দিকে বসেছিল। তৃষার দিকে একবার কেমন করে যেন তাকালো। তৃষা পাত্তা না দিয়ে বনের মধ্যে প্রবেশ করল। প্রেমের চিঠি অনুযায়ী একটা বাড়ি থাকার কথা। খুঁজে পাচ্ছেন না সে। অনেকটা হেঁটে ভেতরের দিকে এগিয়ে এগিয়ে যেতেই হঠাৎ আধার আরো বেশি ঘনিয়ে আসতে শুরু করলো। শেষে বনের মাঝ বরাবর একটা কাঠের বাড়ি দেখে থমকে গেল। খুশিতে চোখ জলজল করল। দৌড়ে গেল সেই বাড়ির সামনে। ভাঙা একটা কাঠের বাড়ি, অনেক পুরনো মনে হচ্ছে। তৃষার কেমন যেন গা ভার হচ্ছে। সে তবুও একবার মৃদু কণ্ঠে তৃষার নাম ধরে ডাকতেই পুরো নিস্তব্ধ জঙ্গলে কেবল তারই গলা ভেসে এলো। সে ফাঁকা দরজা ঠেলে ভেতরে ঢুকে হঠাৎ বলল, প্রেম আছেন? রুমে পা রাখতেই চোখ ছানাবড়া। রুমটা জীবন্ত আতঙ্কে থরথর করছে। তৃষা ভেতরে পা রাখতেই বাতাসের গন্ধ বদলে গেল। নোনাধরা সমুদ্রের গন্ধটাকে ছাপিয়ে উঠল এক অদ্ভুত লোহাধাতুর গন্ধ, রক্তের গন্ধ। ছাদ থেকে এক ফোঁটা পানি পড়ছে টুপটাপ শব্দে, কিন্তু সেটাও যেন রক্তের ছন্দে মিলিয়ে যাচ্ছে। মেঝেটা সাথে অন্ধকারে লালচে ছোপগুলো আলোর রেখা পেলে স্পষ্ট হয়ে ওঠে। হয়তো কেউ এখানে দীর্ঘক্ষণ কষ্টে ছটফট করেছে, রক্ত গড়িয়ে গেছে মেঝের ফাঁক বেয়ে। হঠাৎ পুরনো একটা গ্রামোফোনের হুইসেল শোনা গেল। চিরচেনা সুরে ভেসে এলো, প্রেম আমার, প্রেম আমার। তৃষা স্তব্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে গেল গলার কাছে। দেয়ালো জুড়ে সারি সারি ফ্রেম, সব ছবিতেই তৃষা নিচে। এক ছবিতে সে সমুদ্রের ধারে হাসছে, অন্যটায় তার চোখে কান্না, আরেকটায় তার হাতের শ্রীক্ষত। সব ছবিতেই লাল দাগে ঘেরা। তৃষার চোখের কোণ কাঁপতে লাগলো। একটা ছবির নিচে সে দেখল নিজের নামের পাশে লেখা, শেষ সাক্ষাৎ। হঠাৎ বাতাসে দরজাটা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে। বাতাসের সঙ্গে সঙ্গে রুমের আলো নিভে গেল। রক্তমাখা দেয়ালগুলো যেন আরো কাছে এগিয়ে আসছে। তৃষা পেছনে ফিরতেই দেখল দরজার পাশে ঝুলছে একটা কালো হুডি। হঠাৎ অনুভব হলো কেউ পেছনে থেকে এগিয়ে আসছে। তৃষা পেছনে ফেরার আগেই পেছনে থেকে এক জোড়া হাত তাকে ঝাপটে ধরে বলল, উফ তৃষা, মৃত্যুর কত কাছাকাছি চলে এসেছ। তৃষা পেছনে ফিরতেই দেখল প্রেমকে। তবে প্রেম তৃষাকে কথা বলার সুযোগ না দিয়ে কেবল বলল, জলদি চলো এখান থেকে। তৃষা কোনো কিছুর মানে না বুঝলেও কেবল বুঝতে পারল এখান থেকে জলদি যাওয়াটা অতীব জরুরি। হোটেল রুমে আসতেই তৃষার মনে জেগে উঠল হাজারটা প্রশ্ন। তবে সে জিজ্ঞেস করার আগেই প্রেম তাকে স্থির করে বিছানায় বসিয়ে বলল, তুমি জানতে চাও সকালে আমি কোথায় গিয়েছিলাম, তাই না? হুম। আরে আমি তো জগিংয়ে গিয়েছিলাম। তুমি যখন জঙ্গলের ওইদিকে প্রবেশ করছিলে তখন ডাকলাম তো। কতবার পেছনে থেকে ডাকলাম। শেষে ভাবলাম দেখি তোমার পেছনে গিয়ে কতক্ষণ তুমি টের না পেয়ে থাকতে পারো। শেষে টের পেলেই না। প্রেম আপনি দেখেছেন ওই বাড়িতে রক্ত, আমার ছবি টাঙানো। প্রেম চলুন ফিরে যাই। আমার সত্যি এখানে ভয় লাগছে। প্রথমে রুম নাম্বার 102 আর এখন এইসব পুলিশকে জানালে হয় না? যা হচ্ছে তা তো ঠিক হচ্ছে না। আর আমার সঙ্গেই বা কেন? আমি বললাম তো 102 নাম্বার রুমে কিছুই হয়নি, সব ভ্রম। তবে আজকের বিষয়টি নিয়ে আমি দেখছি। দেখা লাগবে না, চলুন আপনি। চলে যাই। এসব সামান্য কারণ নিয়ে চলে যাবে বলছো? আর 2 দিন থাকি প্লিজ। তারপর তো ঢাকায় ফিরতে হবে। তোমার ভার্সিটি আছে, আমার সামনে ফাইনাল এক্সাম। আর সময় কোথায় আমাদের হাতে বলো? কিন্তু প্রেম, প্লিজ শোনা, কোনো কিন্তু নয়। তৃষা আর কিছু বলল না। শরীর অনেক ক্লান্ত লাগছে তার। একটু ঘুমিয়ে নিলে হয় না? সে এখন সত্যি ভীষণ ক্লান্ত। এবার বাড়ি ফিরতে চায়। তার ভয় দিনকে দিন বেড়েই চলছে। এবার সে একটু নিস্তার চায়। কেন তার সঙ্গে এসব হচ্ছে? ওই কালো হুডি পরা লোকটাকে। সমুদ্র পাড়েও সে একই হুডি পরা একজন মানুষকে কয়েকবার দেখেছে। লোকটা অদ্ভুতভাবে তার দিকে দেখা হলে তাকিয়ে থাকত। আচ্ছা, 2 মানুষ এক নয় কি? ওই হুডি পরা লোকটি তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিল। আচ্ছা, এই নামে ডাকার কারণ কি? যুবরাজকে ফেলে ঢাকায় আসার পর তো এসব হয়নি। হয়েছে বিয়ের পর কক্সবাজার আসার পর। আচ্ছা, খবরে যেই সিরিয়াল কিলারের বিষয় সে শুনেছিল, সেই কিলারের সঙ্গে কি ওই হুডি পরা লোকের কোনো সম্পর্ক আছে কি?
মাথাটা একেবারে গুলিয়ে যাচ্ছে। এদিকে হাতের ব্যথাটা এখনো সারেনি। শেষে প্রেম তৃষাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে তার পাশে কিছুক্ষণ বসে থাকে। দুপুরে ঘুম থেকে উঠে ঘরে হোটেলেই সময় কেটে যায় তৃষার। সিমলা আর সে একসঙ্গে থাকলে অন্য কারো দরকার পড়ে না। অঙ্কুর আর প্রেম বাইক নিয়ে একটু বের হয়েছে। বিকেলের দিকে বেলকনিতে বসে হাওয়া গায়ে লাগিয়ে ফোনে মুখ গুজে তৃষা বসেছিল। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন এলো। ডেলিভারি ম্যানের ফোন। কিন্তু তৃষার তো কোনো পার্সেল আসার কথা নয়। আর ঘুরতে আসার পর সে কিছু অর্ডারও করেনি। তাহলে তারপর ডেলিভারিকে যখন সে জিজ্ঞেস করলো কত টাকা, তখন তিনি জানালেন পেমেন্ট ক্লিয়ার। ভারী আশ্চর্য হলো তৃষা। সিমলাকে জিজ্ঞেস করতেই সে বলল, আমি একটা অর্ডার করেছিলাম, পেমেন্ট পে করা। এটা আবার সেটা নাকি? তৃষা গম্ভীর মুখে বলল, আগে আসুক, দেখি কি এসেছে। পার্সেলটা হাতে নিয়ে খুলে দেখতেই চিৎকার করে উঠল তৃষা। একটা বাক্স ছোট্ট মতো দেখতে, তাতে কাটা চুল আর গলা কাটা বিশ্রী রকমের একটা পুতুল। শরীর কেঁপে উঠল তৃষার। সিমলা জলদি তৃষার সামনে থেকে বাক্সটা সরিয়ে নিয়ে তাকে রুমে নিয়ে গেল। পানি খাইয়ে বলল, এবার শরীর ঠিক লাগছে? তৃষা আপনা আপনি কান্না করে উঠল। ভীষণ ভয় করছে তার। তার হাত পা অসাড় হয়ে আসছে। সে কাঁদতে কাঁদতে বলল, তুই প্রেমকে কল কর। আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। এখানে আমি আমার মরণ দেখতে পাচ্ছি। সিমলা কোনো মতে তৃষাকে সামলে প্রেমকে কল করল। খুব একটা সময় লাগলো না প্রেমের রুমে ফিরতে। শেষে সারাটা সন্ধ্যা প্রেমকে নিজের বুকে আগলে রাখতে হয়েছে তৃষাকে। মেয়েটা ছাড়ছিলই না, কেবল বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল। তবে প্রেম কত ধরনের কথা বলে বুঝেছে আরেকটু সময় থেকে গেলে কিছু হবে না। রাত তখন 10টার মতো বাজে। তৃষা এখন অনেকটা স্বাভাবিক। প্রেম টেলিফোন করে খাবারটা রুমে যেন রুমে পাঠিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করতে উঠে পড়ে। টেলিফোন তুলে কল দিবে এমন সময় তার ফোনে একটা কল আসে। স্ক্রিনের নাম্বারটা দেখা মাত্র গলার শব্দ নিচু হয়ে যায়। সে উকি মেরে একবার বেডরুমের দিকে তাকায়। তৃষা বোধ হয় ঘুমিয়ে গেছে। টেলিফোনটা জায়গায় রেখে নিজের ফোনটা প্যাকেট থেকে বের করে রিসিভ করলো। ওপাশে কেউ একজন গম্ভীর স্বরে কথা বলেই যাচ্ছে। হঠাৎ প্রেম তাকে নামিয়ে বলল, চুল আর পুতুল দিয়ে তুমি কি করবে? মরার শখ তোমারও হয়েছে নাকি? না, ওইসব তোমাকে দেওয়া যাবে না। তবে তুমি চাইলে কিন্তু আমি এর থেকেও বেটার কোয়ালিটির গুলো তোমার ঠিকানায় পাঠাবো। ফোন রাখলাম, সাবধান। জানুই তো দেয়ালে একবার ছবি লেগে যে এই রহস্যের গল্পে মৃত্যু নিশ্চিত। বলেই ফোনটা কেটে পেছনে ফিরতেই দেখল তৃষা তার দিকে তাকিয়ে আছে। প্রেম কিছুটা অবাক হলো। থতমত খেয়ে বলল, সোনা তুমি ঘুমাওনি? আমি আরো ভাবলাম ঘুমিয়ে গেছো। আরে জানো না অঙ্কুর ফোন করেছিল, তোমার কথাই জিজ্ঞেস করলো। আর ওই যে পার্সেল ওইটা নিয়ে একটু মজা করছিল আর কি। তৃষা জবাব না দিয়ে বলল, ক্ষুধা পেয়েছে, একটু জলদি খাবার পাঠাতে বলুন। প্রেম মুচকি হেসে বলল, তুমি রুমে যাও, আমি বলে আসছি। রাতে তৃষাকে বুকে জড়িয়ে চোখ বুঝল প্রেম। তবে তৃষার যে ঘুম আসছে না। আসবে কি করে? প্রেমের কথাগুলো তখন মোটেও স্বাভাবিক লাগেনি। তাছাড়া অন্য সময় হলে প্রেম তৃষার কোনো কথা ফেলে না, আর সেখানে তার সঙ্গে এত বড় বড় বিষয় ঘটে যাচ্ছে তবুও প্রেম ধরে বেঁধে এখানেই থাকতে চাইছে। রাত বাড়ে। বৃষ্টির শব্দ থেমে যায়। কোথাও একটা জানালা কিঞ্চিত খোলা, তার ফাঁক দিয়ে ঢুকছে না নোনা বাতাসের হালকা গন্ধ। তৃষার চোখ হাত খোলা, আজ বোঝা। সে মনে করে প্রেমের হাত এখনো তার কাঁধে। কিন্তু ধীরে ধীরে অজান্তেই চোখ লেগে যায়। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে, ঠিক বোঝেন না শব্দটা কিসের। রুমে ঘন অন্ধকার। সিলিং ফ্যানের মৃদু ঘূর্ণন ছাড়া কিছুই শোনা যায় না। এসিটা রাতে বন্ধ করে শুয়েছিল মনে আছে। তৃষা হাত বাড়ায়, পাশের জায়গাটা ছুঁয়ে দেখে। ঠান্ডা, একদম ঠান্ডা। কারণ যে প্রেম নেই। তার বুকের ভেতরটা ধীরে ধীরে জমে যায় বরফের মতো। সে নিঃশব্দে চুপসে যায়। পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে একটা ক্ষীণ আলো পড়ছে। তৃষা দরজার কাছে গিয়ে থামে। দরজার নিচে দেখা যাচ্ছে হালকা নড়াচড়া। কারো ছায়া যাচ্ছে মনে হয়। একটা খটখটে শব্দ। হ্যান্ডেল নড়ল, দরজা খুলল, তারপর নিস্তব্ধতা। তৃষার বুক ধড়ফড় করে ওঠে। প্রেম, এত রাতে সে কোথায় যাচ্ছে? সে চপলভাবে দরজাটা অল্প ফাঁক করে বাইরে উকি দেয়। হোটেলের করিডোরে নিঃশ্বার হলুদ আলো জ্বলছে, বাতাসে পুরনো ডিটারজেন্ট আর আর্দ্র কাঠের গন্ধ। আলোয় লম্বা ছায়া পড়েছে দেয়ালে। তৃষা নিঃশব্দে বেরিয়ে পড়ল। কক্সবাজারে আসার পর প্রেমের এমন পরিবর্তন, সম্ভবত ইদানিং হুটহাট সে হাওয়া হচ্ছে। এমন না জানিয়ে যায় তা কোথায় সে। আজকে সব প্রশ্নের জবাব চাই। এখানে কিছু তো একটা হচ্ছে। তবে কি হচ্ছে তাই জানতে হবে এবার। আর রহস্য মেনে নেওয়া যাচ্ছে না। তৃষার পায়ে জুতা নেই। তার খালি পায়ের কারণে কার্পেটের ওপর পায়ের শব্দ হয় না, তবু মনে হচ্ছে পদক্ষেপগুলো খুব জোরে প্রতিধ্বনি তুলছে তার বুকের ভেতর।
করিডোরের মোড়ে এসে আচমকা থেমে গেল সে। ওই তো সামনেই প্রেম। এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পরনে একটা কালো হুডি, অন্য হাতে ফোন। সে ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু স্ক্রিন জ্বলছে না। কারো ফোনের অপেক্ষা বুঝি। তৃষা 1 পা, 2 পা, 3 পা চুপচাপ তার পেছনে এগোয়। কিন্তু হঠাৎ বামে বাঁক নিতেই প্রেমটা যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। তৃষা থেমে দাঁড়ায়। চারপাশে কেবল বাতির ঝিম ধরা আলো। কোনো শব্দ নেই। ঠিক তখনই টিক করে একটা শব্দ হলো। একই সঙ্গে সব আলো নিভে গেল। অন্ধকারে তৃষার নিঃশ্বাস আটকে যায়। সে পেছনে ফিরে যেতে চায়, কিন্তু কিছু দেখতে পায় না। এমন অন্ধকার যে নিজের হাতও চোখের সামনে অদৃশ্য। তার হৃদস্পন্দন কানে ঠকঠক করে বাজছে। সে ধীরে ধীরে পেছাতে শুরু করে। হঠাৎ কেউ একজন জোরে পেছনে থেকে তার মুখ চেপে ধরে। ঠান্ডা, ভেজা, শক্ত সেই হাতের স্পর্শ। তৃষা চেঁচাতে পারে না। চোখের সামনে ঘন অন্ধকার নড়ে ওঠে, যেন অন্ধকারেরই একটা অংশ তার গায়ে লেপ্টে গেছে। তার নিঃশ্বাস ছটফট করে বেরিয়ে আসে নাক দিয়ে। হঠাৎ সেই শীতল হাতের মালিক তার কাঁধের কাছে থুতনি ঠেকালো। ফ্যাস ফ্যাস শব্দ করে হেসে বলল, হ্যালো সুইট হার্ট। থানার অফিস রুমের চেয়ারে বসে আছে প্রেম। হাতে একটা মার্বেল পাথরের অ্যান্টিক জিনিস। দেয়ালের মানচিত্রের দিকে তাকিয়ে আছে সে এক ধ্যানে। হাতের সেই গোল পাথরটিকে বলের মতো করে ঘুরিয়ে চলছে। হঠাৎ তার ধ্যান ভাঙতেই সে সামনে বসে থাকা লোকটিকে বলল, সব কেমন রহস্যময় তাই না? এই মনে হচ্ছে সব শেষ, আবার মনে হচ্ছে সব শুরু। সামনে বসে থাকা লোকটি গুরুগম্ভীর ভঙ্গিতে তার পানে চাইল। তারপর বলল, প্রেম নেওয়াজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে আমরা এত বড় একজন সাইকো কিলারকে কখনোই ধরতে পারতাম না। আমি আসলেই কৃতজ্ঞ। কারণ আপনার জায়গায় অন্য কেউ থাকলে এত বড় রিস্ক নিয়ে এই কাজ ভুলেও করত না। প্রেম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। সে ওই পাহাড়ের দিকে তাকিয়ে কি যেন ভাবল। হঠাৎ চিৎকার চেঁচাচেঁচির শব্দ কানে আসতেই দরজার দিকে তাকালো। সেদিকে এগিয়ে যেতেই পেছনে থেকে একটা ডাক এলো, আপনাকে দেখলে সাইকো আরো বেশি উত্তেজিত হয়ে যেতে পারে। প্রেম পেছনে তাকিয়ে বলল, আমার কিচ্ছু হবে না আদিত্য শাখাওয়াত। প্রেম সেল নাম্বার 106 এর সামনে যেতেই কেমন যেন বুকের ভেতরে মোচড় দিল। ফুফু হেতিজা কেঁদেই চলেছেন। প্রেমকে দেখে দৌড়ে এসে ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, বাবা আমার ছেলেকে বাঁচাও। তার বদলে আমায় ফাঁসি দাও, আমায় জেলে বন্দি করো। মা হিসেবে আমি এত সব সহ্য করতে পারবো না। প্রেম পেছনের দিকে তাকাতেই আদিত্য চোখের ইশারা দিল দুজন মহিলা পুলিশকে। তারা হেতিজাকে ধরে উঠিয়ে বলল, জলদি রুমে চলুন। আপনার এখনো জবানবন্দি দেওয়া বাকি। হেতিজার ধস্তাধস্তির সঙ্গে পারা মুশকিল। তবুও মহিলা দুজন তাকে টানাটানি করে অন্য রুমে নিয়ে যায়। প্রেম সেলের কাছে যেতেই দেখল সেখানে প্রত্যুষ আহাজারি করছে। বারবার বলছে তাকে যেন বের করা হয়, মুক্তি দেওয়া হয়। ওদিকে যে তিথি তার অপেক্ষায়। তাকে বিরিয়ানির রান্না না করে খাওয়ালে সে রাগ করবে, চলে যাবে অনেক দূরে, আর কখনোই ফিরে আসবে না। প্রেম কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে অতীতের এক ঝলক দেখতে পেল। আজও তার সেই দিনের কথা মনে পড়ে। হয়তো আজকে প্রত্যুষের এই করুণ পরিস্থিতির জন্য সেও কম দায়ী নয়। প্রেম নিঃশ্বাস ছেড়ে সেলে হাত রাখল। ওপাশে প্রত্যুষ চিৎকার চেঁচাচেঁচি করছে, ধাক্কা ধাক্কি করছে। তবে প্রেমের মস্তিষ্ক এখন অন্য কিছু ভাবছে আজ থেকে অনেক বছর আগের কথা। প্রত্যুষ আর প্রেমের তখন একেবারে কম বয়স। গলায় গলায় কত খাতির তাদের। তবে হঠাৎ করে প্রেম যখন বাবার পরকীয়ার কথা জানতে পারল ঠিক তখনও ততটা ভেঙে যায়নি যতটা না ভেঙে গিয়েছিল প্রত্যুষ বাবার সেই বিষয় সম্পর্কে জানত, কিন্তু তাকে বলেনি, আড়াল করেছে। সে আমায় বলতে পারত একবার, বাবা আর রাফাকে নাকি সে আরো অনেকবার বাড়িতে ঘনিষ্ঠ অবস্থা দেখেছিল। একবার বললে কি হতো? সেই ঘটনা নিয়ে ওই যে প্রেম আর প্রত্যুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয় সেই সম্পর্ক আজও ঠিক হলো কই? ঝামেলা ঠিক হয় না, চলতেই থাকে। সেই ঘটনার 2 বছরের মাথায় সব ঝামেলা দ্বন্দ্ব ভুলে এক রাতে প্রত্যুষ এসেছিল প্রেমের কাছে নিজের বিপদ নিয়ে। সেদিন প্রেমের ইচ্ছে হয়নি প্রত্যুষের কথা শোনার। সেদিন রাতেই অস্ট্রেলিয়ায় ফ্লাইট ছিল প্রেমের। সে চলে যায়। একবারও জানতে আগ্রহী হয়নি প্রত্যুষ অভাগার মতো কেন তার কাছে ছুটে এসেছিল। সেদিন একবার যদি শুনতে চাইত। 6 মাস পর দেশে ফিরে প্রেমার মুখ থেকে টুকটাক কিছু কথা অবশ্যই শুনতে পায় প্রেম। প্রেম অনেক আগ থেকেই জানত তিথি নামক মেয়েটিকে প্রত্যুষ ভালোবাসে। এমনকি প্রেম নয় বরং নেওয়াজ বাড়ির সবাই জানত দুজনের সম্পর্কের কথা। কতবার এই বাড়িতে এসেছে ওই মেয়ে। প্রেমকে জানায় তিথির অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। মাঝে নাকি প্রত্যুষ একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এখন সে স্বাভাবিক আছে। অস্ট্রেলিয়ায় যাওয়ার রাতে ওই বিষয়ে সাহায্য চাইতেন প্রত্যুষ ছুটে এসেছিল। তখন অবশ্য এসব শুনে প্রেমের অনেক খারাপ লেগেছিল।
কারণ অস্ট্রেলিয়ায় যাওয়ার পরও প্রত্যুষ প্রেমকে অনেকবার কল করেছিল, তবে জিদে অভিমানে কল ধরেনি সে। অনেকবার ধরতে গিয়েও ধরা হয়নি। কেন যে ধরল না? বাংলাদেশ আসতে আসতে পরিবেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। প্রত্যুষকে স্বাভাবিকই মনে হচ্ছিল, তবে পড়ালেখা নিয়ে ব্যস্ততায় থাকত, তাই কখনো প্রেমের পুরনো বিষয়গুলো নিয়ে কথা তোলাই হয়নি। অনেকবার চেয়েছিল, তবে ততক্ষণে দেখা গেল প্রত্যুষ তার থেকে দূরত্বে চলে গেছে। এখন যে আপনার থেকে দূরত্ব বজায় রাখে, তার সঙ্গে তো আগলা খাতির জমে না, আর করাও ঠিক না। আদি হঠাৎ প্রেমের পাশে দাঁড়িয়ে বলে, একটু আগে প্রত্যুষের আস্তানার খোঁজ পাওয়া গেছে, তল্লাশি চলছে। আমিও বের হব। যাবে তুমি? কিসের আস্তানা? এই যে তোমার ভাই কক্সবাজার আসার পর কোন রুমে থেকেছে, কোথায় বসে এত সব বুদ্ধি এঁটেছে। ও আচ্ছা, তবে আমি এখন যাব না। আমার আগে তৃষার সঙ্গে দেখা করতে হবে। হাসপাতাল থেকে সিমলার কল এসেছিল, জ্ঞান ফিরেছে তৃষার। আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গে যাই। জিজ্ঞাসাবাদ কত কি বাকি। থানার বাইরে সিদ্দিক নেওয়াজ দাঁড়িয়ে। সে প্রেমকে দেখে কিছু বলল না, তবে প্রেম জানে দাদু এসব সহ্য করতে পারছে না। কষ্ট পাচ্ছে, তবে মুখে কখনো বলবে না। সে প্রেমাকে দাদুর সঙ্গে থাকতে বলে হাসপাতালে চলে গেল। ইন্টেলিজেন্স অফিসার আদিত্য শাখাওয়াতও তার বাইকের পেছনে উঠে বসল। তারা অনেক কিছু জানে, আবার অনেক কিছু অজানা। রহস্যের বেড়া জাল এখনো ধরে আছে তাদেরকে। এক এক করে সবটা এখনো উন্মোচন করতে হবে। সাইকোকে তো খুঁজে পাওয়া গেছে, তবে তার প্রাক্তন যার জন্য তার এতদূর আসা, এত সব করা, সেই তিথিকে কোথায় আছে তাকে তো এখনো জানা বাকি। হাসপাতালের সাদা চাদর আর জীবাণুনাশকের গন্ধ মেশানো পরিবেশে তৃষা শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, শরীরটায় দুর্বলতার ছাপ স্পষ্ট। ডান হাতের শিরায় স্যালাইনের সূক্ষ্ম নল। বেডের পাশের চেয়ারটায় বিষণ্ণ মুখে বসে আছে তৃষার বান্ধবী সিমলা, তার চোখ মুখে উদ্বেগ। একটু দূরে জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে অঙ্কুর। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। সিমলা তাকালো, আরে প্রেম ভাই, আসুন। প্রেম এগিয়ে এলো। প্রেমের সঙ্গে আদিত্য আছে। প্রেম এসেই তৃষার বেডের কিনারায় সাবধানে বসল। আদিত্য তার হাতের ফলের ছুরিটা রাখল টেবিলের ওপর। প্রেম হাসিমুখে কাছে ঘেঁষতেই পিটপিট করে চাইতে থাকা তৃষার ক্লান্ত চোখ দুটি তার দিকে স্থির হলো। কেমন লাগছে এখন? প্রেম স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল। কথা বলতে গিয়েও যেন পারল না তৃষা। সে শুধু প্রেমকে দেখে মৃদু হাসার চেষ্টা করল। প্রেম তার ডান হাতটা, যেটায় স্যালাইন চলছে না, নিজের উষ্ণ হাতের মুঠোয় আলতো করে ধরল। চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে। আর বিপদ নেই, তুমি নিরাপদ। তৃষা চোখ বন্ধ করে সম্মতি জানালো। চোখ খোলার সঙ্গে সঙ্গেই তার দৃষ্টি সরাসরি চলে গেল প্রেমের সাথে দরজার কাছে দাঁড়ানো মানুষটার দিকে। তৃষার শরীর মুহূর্তেই যেন হিম হয়ে গেল। তার পিটপিটে চোখে এক লহমায় আতঙ্কের কালো ছায়া নেমে এল। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল, যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এ তো সেই মুখ, সেই পরিচিত চিবুক, তীক্ষ্ণ চোখ, তাকেও তো তৃষা দেখেছে। সে ফ্যাসফ্যাসে গলায় ফিসফিস করে উঠল, উনি আমায় মারতে এসেছে। প্রেম হতভম্ব। তৃষার হাতটা তার মুঠোয় কাঁপুনি শুরু করেছে। রক্তে যেন শীতল স্রোত বইছে তার। কি হলো তৃষা? উনি তোমাকে বাঁচিয়েছে। একটু শান্ত হও, সব বলছি। প্রেম দ্রুত তার দিকে ঝুঁকে পড়ল। জানি তোমার মনে অনেক প্রশ্ন। এখন কয়টা বাজে জানো? টানা কতগুলো ঘন্টা তুমি বেহুশ ছিলে তা জানো? কিছু জানি না আমি। কেবল জানতে চাই আপনিও কি এসবের সঙ্গে জড়িত? রাত হলে কোথায় বের হন আপনি? কার সঙ্গে দেখা করেন? কি লুকাচ্ছেন? আপনি এই লোক প্রত্যুষ সবাই একত্রে জড়িত নন তো? কুল তৃষা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। বিচলিত হবে না প্লিজ। শরীরের কি অবস্থা দেখেছ? প্রেম একটা নিঃশ্বাস ছেড়ে তৃষার দিকে তাকায়। তারপর নিজেকে শান্ত করে বলতে শুরু করে, কক্সবাজারে যেদিন প্রথম আসি সেদিন থেকেই তোমার সঙ্গে এত সব ঘটনা ঘটা শুরু হয়। মনে আছে রুম নাম্বার 102-এ ঘটা সেই ঘটনা? আমি বারবার বুঝিয়েছিলাম সেইসব তোমার ভ্রম, তবে বস্তুত সেইসব আসলেই সত্য ছিল। ওই দিন তুমি যখন করিডোরে বাঁচার জন্য হাতড়ে বেড়াচ্ছিলে, ঠিক তখন শেষবারের মতো যেই ছায়ামূর্তি দেখেছিলে তা ছিল ইন্টেলিজেন্স অফিসার আদিত্য শাখাওয়াতের ছায়া। সে তোমাকে মারতে নয়, বরং বাঁচাতে এসেছিল। কিন্তু সে তোমার কাছে পৌঁছানোর আগেই তুমি ফারাজ এলাহির রুমে চলে যাও, তাই সে আর তোমার কাছে আসেনি। তবে 102 নাম্বার রুমে তুমি যাকে দেখেছিলে সে ছিল প্রত্যুষ দেওয়ান, আসল কালপ্রিট। ওই দিন সে তোমায় মারতে চাইলে অবশ্যই মারতে পারত, তবে ইচ্ছে করে ছেড়ে দিয়েছিল কেন জানো? কারণ সে ভয় দেখিয়ে মারতে বেশি পছন্দ করে। সেদিন তোমার কাছে আমি পৌঁছানোর আগে আমার কাছে অফিসার আদিত্য শাখাওয়াত পৌঁছায়। তার থেকে যা জানতে পারি তা জেনে আসলেই আমি অবাক হই।
এই সাইকোর এই পর্যন্ত করা সবকটা খুনের বায়োডাটা আমার সামনে সে উপস্থাপন করেন। একই ধরনের খুন, আর খুনের আগে সে শিকারের ছবি তুলে দেয়ালে লাগিয়ে যায় অভি। সেদিন ওই রুমের দেয়ালে তোমার ছবি টানানো ছিল, আর এমন কিছু ছবি যা একেবারে কাছ থেকে তোলা ব্যক্তি ছাড়া আর কারো হওয়া সম্ভব ছিল না। দেয়ালে ছবির পাশে পরবর্তী শব্দটা বড় করে লিখে রাখা ছিল। আমি হোটেল ম্যানেজমেন্টকে বিষয়টি জানাতে বললে আদিত্য শাখাওয়াত আমায় নিষেধ করেন। বলেন বিষয়টা গোপনে সামলে নিলেই অন্য বুদ্ধিতে সাইকোকে ধরা যাবে। কোনো বিশৃঙ্খলা যাতে মানুষের মনে তৈরি না হয় তাই ওই 102 নাম্বার কক্ষে ঘটা কাহিনীকে কাল্পনিক বলে চালিয়ে দেওয়া হয়। তোমার কাছেও এমন ভাবে উপস্থাপন করতে বলা হয় যাতে করে তুমি ভাবতে পারো এসব তোমার ভ্রম। কারণ বিষয়টা জানাজানি হলে কাজের কাজ তখন কিছুই হতো না, বরঞ্চ সব উলটপালট হয়ে যেত। আচ্ছা বুঝলাম, কিন্তু আপনি রাত করে কোথায় যেতেন? ওই দিন ওই জঙ্গলে আপনি এমনি এমনি তো আর আমার পেছনে আসেননি। আপনি আগ থেকে সব জানতেন তাই না? কিছুটা জানা, কিছুটা আবার অজানা বলতে পারো। মনে আছে যেদিন আমরা সমুদ্রের তীরে সবাই মিলে সময় কাটিয়েছিলাম, সেদিন শেষ বেলায় তোমায় একটা চিঠি দিয়ে দেওয়া হয়, যেখানে হুমকি দেওয়া কথা লেখা ছিল। ওই চিঠি কিন্তু তোমায় ইচ্ছে করেই প্রত্যুষ ওই সময় পাঠায় যখন তোমার কাছে আমি ছিলাম না। তবে আমি তখন পাশে না থাকলেও তোমার নিরাপত্তার দায়িত্বে আইনের লোকেরা ছিল। প্রতিনিয়ত তারা তোমায় নজর রাখছিল। ওই সময়ও তুমি কক্সবাজারের ভিড়ের যেই হুডি পরা লোকটিকে দেখেছ তা হচ্ছে এই আদিত্য শাখাওয়াত। উনি তোমার যাতে বিপদ না হয় তাই নজরে রাখছিলেন। তবে একসময় আমি দুজনেই বুঝতে পারি তুমি মূলত তাকেই অপরাধী হিসেবে ধরে নিয়েছিলে। এটা নিয়েও কম সমস্যা ছিল না আমার। তবুও আদিত্যের কথায় তখনও আমি চুপ হয়ে যাই। সে কেবল একটা কথাই বলেছিল, যা হচ্ছে হতে দাও। এভাবেই আসল খুনির কাছে জলদি পৌঁছাতে পারবো। ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি। তারপর ভোরে বিরাট এক ধাঁধার সমাধান করতে সকাল সকাল আদিত্যের কাছে ছুটে যাই। তবে কথা শেষ করে উঠতেই আদিত্যের কাছে খবর আসে তুমি নাকি চাউবনের দিকে যাচ্ছ। আমি কিছুতেই তোমাকে একা ছাড়তে পারি না। আমার সঙ্গে সেখানে আরো দুজন অফিসার ছিল। সেই দিনও তুমি খুনির হাত থেকে বেঁচে যাও। দেয়ালে সেদিন তোমার ছবি দেখে আমি আরো নিশ্চিত হয়ে যাই কি হতে চলেছে। এবার বলি রাতে কি কারণে ঘুমাতে পারিনি। ওই দিন বেশ কিছুক্ষণ আদিত্যের সঙ্গে কথা হয়। কথায় কথায় বলি প্রত্যুষ এই পজিশনে জব করে। তারা একে অপরকে চেনে নাকি? কারণ আমি যতটুকু জানি প্রত্যুষ মিশনে চলে গিয়েছিল। সেখানে থেকে সবচেয়ে বড় সত্য সামনে আসে। জানতে পারি প্রত্যুষকে কিছুদিন আগেই নাকি চাকরি থেকে বিতাড়িত করে, আর তার জায়গায় আসে আদিত্য। সেদিন রাতে হেতিজা ফুফুকে জিজ্ঞেস করি পুনরায় প্রত্যুষের বিষয়ে। সে জানায় প্রত্যুষ নাকি মিশনে আছে। বিষয়টা শুনে খটকা লাগে। আদিত্য আরো জানায় প্রত্যুষকে অনেকদিন ধরে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল। সে নাকি ডিউটি ঠিক করে করত না, বিশেষ করে রাতের। তবুও মাথায় একবারও আসেনি প্রত্যুষই যে খুনি। তবে খুনির প্রমাণ রাখার ধরন দেখে আন্দাজ তো করেছিলাম সে খুব কাছের। কারণ বেশিরভাগ জিনিসই আমার নকল করা। এই ধরো আমার পারফিউম, আমার মতো হুডি, এমনকি আমার পছন্দের গানও। আমার রুমের দেয়ালে আমি ট্রাভেল করা বিভিন্ন ছবি লাগিয়ে রাখি। খুনিও একইভাবে তাই করলো। এত খটকা লাগলো। তোমার কাছে বিকেলে একটা পার্সেল এসেছিল তাই না? চুল, পুতুল রাখা ছিল। ওই পার্সেল যখন লোক এসে তোমার রুমে পৌঁছে দেওয়ার জন্য রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল তখন আমিও রুমে ঢুকতে নিয়েছিলাম। লোকটাকে আমার রুমের সামনে দাঁড়াতেই জিজ্ঞেস করলাম হাতে কি? সে বলল পার্সেল আছে ম্যামের জন্য। পার্সেলটা আমি আগে হাতে নেই। বাক্সের ওপরে একটা কাগজে লেখা ছিল করিডোরে মাঝ রাতে দেখা হচ্ছে সুইটহার্ট, প্রেম বলছে। ওই চিরকুট পরে বুঝতে বাকি রইল না খুনি আমার নাম ব্যবহার করে আমায় খারাপ বানিয়ে তোমার কাছে পৌঁছাতে চাইছে। তাই পার্সেলের ওপর থেকে চিঠি সরিয়ে নিজের কাছে রেখে সরাসরি নিচে চলে যাই। আদিত্যকে বিষয়টা জানাতেই সে বলল তৃষা তোমাকে যত বেশি সন্দেহ করবে ততই কাজ সহজ হয়ে যাবে। তাই আমিও ঠিক তেমন ভাবেই নিজেকে তোমার সামনে উপস্থাপন করি যাতে তুমি আমাকেই সন্দেহ করো। সবকিছুর হিসাব তোমার কাছে গরমিল পাকিয়ে যায়। আমি যদিও তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইনি, কিন্তু কতগুলো মেয়ের বিষয় শেষ হয়ে যাচ্ছে ভাবতেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। আমি ভালো করেই জানতাম তুমি আমায় সন্দেহ করছো। আমি হুট করে কই যাই, কি করি জানার খুব আগ্রহ তোমার। তাই মাঝ রাতে আমি ঘর থেকে বের হয়ে যাই যাতে করে তুমি আমায় অনুসরণ করো, সন্দেহের বশে আমায় ফলো করো। যা চেয়েছিলাম। ওদিকে তুমি আমার পেছনে আসো, খুনি ভেবে বসে তার ফাঁদে তুমি পা দিয়েছ। আমি মোড় ঘুরে একটা রুমে ঢুকে পড়তেই খুনি তোমায় জিম্মি করে। ভাগ্যিস তোমার ওপরে নজর রাখা হয়েছিল।
তবুও সময় মতো তোমার কাছে পৌঁছাতে পারিনি, তার খেসারত আমায় আজীবন ভুগিয়ে যাবে। কি অবস্থা করেছে ওই জানোয়ার তোমার। প্রেমের চোখের কোণে তখন জল। তৃষা নিজেকেও সামলাতে পারেনি। সে উঠে বসার চেষ্টা করে। শরীরে এত ব্যথা, এত যন্ত্রণা হচ্ছে, তবুও চেষ্টা করে প্রেমকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। সে প্রেমকে বুকে জড়িয়ে ধরতেই প্রেম তৃষাকে বলল, কখনো কল্পনা করতে পারিনি প্রত্যুষ এই কাজ করবে। আজ পর্যন্ত কতগুলো মেয়ের প্রাণ নিয়েছে সে, কি নির্মমভাবে হত্যা করেছে। তাই তো বলি, ইন্টেলিজেন্স হয়ে এখনো খুনিকে ধরতে পারছে না কেন। ধরবে কি করে যদি খুনি সে নিজেই হয়। নিজের পরিবার কেউ ধোকায় রেখেছে। চাকরি চলে গেছে যেখানে সেখানে, সে বাসায় বলছে মিশনে গেছে, অথচ সে মিশনে না গিয়ে তৃষাকে খুন করার ষড়যন্ত্র করেছে। তৃষার অপরাধ কি? যুবরাজকে বিয়ে না করে পালিয়ে আসা, নাকি তাকে বিয়ে করার কথা দিয়ে অন্য কারো হয়ে যাওয়া? হঠাৎ আদিত্যে এগিয়ে এলো আরো কাছে। সে তৃষাকে প্রশ্ন করল, প্রত্যুষ ছেলে বারবার বলছিল তিথির কথা, ওইখানে নাকি তিথি ছিল, কিন্তু সেখানে গিয়ে তো আমরা কোনো মেয়েকে দেখতে পাইনি। তিথি কি আমাদের আসার আগে পালিয়েছে? সম্ভবত এই তিথি নামক মেয়েই তো তার প্রাক্তন ছিল। তার জন্যই তো প্রত্যুষ সবাইকে খুন করছে। তাহলে সে যেহেতু চলে এসেছেই, তবুও এসব কেন করছে প্রত্যুষ? তিথি নামটা শোনা মাত্রই তৃষার হঠাৎ করে আগের মতো শ্বাসকষ্ট উঠে যায়। প্যানিক অ্যাটাক শুরু হয়। প্রেম বুঝতে পারছে না কি হয়েছে। অঙ্কুরকে ধমকের স্বরে বিচলিত হয়ে নার্সকে ডাক দিতে বলে। তৃষাকে পানি খাইয়ে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আদিত্যকে বলে, ওর অবস্থা এখন ঠিক নেই, আপনি বাকি প্রশ্ন পরে করুন, এখন একটু ওর একা থাকা দরকার। আদিত্য মাথা নাড়িয়ে সাইড দিয়ে বাইরে এসে বসল। মুহূর্তেই তার ফোনে কল এলো। প্রত্যুষ এতদিন যেই বাসায় থেকেছে তা খুঁজে পাওয়া গেছে। আদিত্য সেখানে টিম পাঠিয়েছিল তদন্তের জন্য। সেখানে থেকেই তদন্ত দলের সিনিয়র আহাদ কল করেছে। কল রিসিভ করতেই আহাদের অশান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আদিত্য জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু পেয়েছ? লাশ, বিবৃত কঙ্কাল হয়ে যাওয়া লাশ। চলবে।